প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিশেষ দিন, বাংলা নতুন বছরের প্রথম দিন। অনেক আনন্দ, অনেক সম্ভাবনা, অনেক স্বপ্ন আমরা এই নতুন দিনটি দেখবার চেষ্টা করি। আমাদের আজকের এই অনুষ্ঠানে এমন একজন মানুষকে পেয়েছি যার সাথে কথা বললে আপনারাও হয়তো খুব খুশি হবেন। আমাদের প্রিয় মানুষ, প্রিয় নাট্যজন, আমাদের বাতিঘর মামুনুর রশিদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমে বলছিলাম যে বাংলা নববর্ষ বিশেষ করে ইংরেজি নববর্ষ তো আছেই, কিন্তু বাংলা নববর্ষটা আমাদের নিজেদের একেবারে প্রাণের জায়গাটা স্পর্শ করে। এবং এবারে বাংলা নববর্ষকে ঘিরে অনেক প্রস্তুতি, অনেক উন্মাদনা এবং অনেক আয়োজন আছে। আজকে সারাদিনই চলবে। আজকে আপনাকে পেয়ে শুরুতেই যে আলোচনাটি করতে চাই, বাংলা নাটকে বিশেষ করে আমাদের মঞ্চ নাটকের জায়গায় আপনার যে অবিস্মরণীয় ভূমিকা, সেই ভূমিকার কথা আমরা সবাই জানি। আজকে একটি অন্যরকম চমক আছে, যে চমকটা আপনি ঈদেও দিয়েছিলেন, ঈদের সময়। তুম্বা ও প্রতিবেশী এবং একক নাটক, এটি আমরা বারবার বলার চেষ্টা করি যে ঢাকা শহরে বেইলি রোড শিল্পকলা একাডেমির বাইরে মঞ্চ তৈরি হয় না কেন, কিন্তু সেরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি করে আপনি ঈদে মিরপুরের একটি মঞ্চে এই নাটকটি করলেন। আজকেও সেই মঞ্চে বোধ করি সেই নাটকটি আছে, সেটা দিয়ে শুরু করি। পয়লা বৈশাখ একটি আনন্দের দিন। এই সময় একজন নাট্যকর্মী হিসেবে আমি মনে করি যে আমার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে এই দিনটিতে আমি একটি নাটক অভিনয় করে সেই ভূমিকাটা পালন করি। গত বছরে শিল্পকলা একাডেমিতে ঈদের দিন এবং ঈদের দিন থেকে নববর্ষের দিন 4 দিন, এই 4 দিন আমরা কোম্পানি বলে একটি নতুন নাটক করেছিলেন, সেটা নামিয়েছিলাম। এবারও এই একক অভিনয়, সেটা হচ্ছে তুম্বা এবং প্রতিবেশী। এই নাটকটি নামিয়েছি ঈদের সময় 3 দিন, ঈদের দিন, তারপরের দিন। আবার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দর্শকের আগমন, অনুরোধ এবং যেহেতু একটা নতুন জায়গা আমরা উন্মোচন করতে যাচ্ছি, সেই কারণে আমরা বলেছিলাম যে নববর্ষের দিনও এই নাটকটি আমরা অভিনয় করব। তার মানে ওই দিনই আগাম ঘোষণা দেওয়া ছিল। হ্যাঁ, আগাম ঘোষণা দেওয়া ছিল এবং সেই কারণেই আজকে আমরা এই নাটকটি অভিনয় করব। আমরা কিন্তু ছোটোবেলায় দেখেছি যে ঈদের দিন না হলেও ঈদের পরের দিন আমাদের মামা, আমাদের মামাতো ভাইরা, আমাদের ফুফাতো ভাইরা গ্রামে যেত এবং গ্রামে গিয়ে যারা ঢাকায় চাকরি বাকরি করতো তারা সব গ্রামে যেত ওই সময়, এবং গিয়ে মহড়া টহরা করে একটা নাটক নামাতো। এবং সেই নাটককে ঘিরে যে কত উত্তেজনা, হ্যাঁ, অত ছোট বয়সে আমার মাকেও দেখেছি যে এর মধ্যে অভিনয় করতেন না, কিন্তু নানাভাবে অংশ নিতেন এবং এই আনন্দের অংশীদার হতেন। তিনিও মনে করতেন যে এই নাটকটার সাথে আমিও যুক্ত আছি এবং সেই নাটক দেখতে যেতাম। হয়তো নাটক দেখতে দেখতে একসময় ঘুমিয়ে পড়তাম, কিন্তু ওই নাটকের রেশ বহুদিন পর্যন্ত গ্রামে থাকতো। তারপর বড় হওয়ার পর তো আমরা একটা পেশাদার অ্যাপ্রোচ নিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলন শুরু হলো এবং গ্রুপ থিয়েটার আন্দোলনের অনেক সুফল আছে। আমরা বহু বছর ধরে চর্চা করছি, গত 53 বছর ধরে আমরা চর্চা করছি, কিন্তু এই যে কমিউনিটির থিয়েটার করাটা, এইটা অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এটা খুব প্রয়োজন। জি, চমৎকারভাবে বললেন যে কমিউনিটি থিয়েটার। বাইরের দেশে কিন্তু এরকম ছোট মঞ্চে নাটক করা এবং পেশাদারি তো তৈরি করা, সেই জায়গাটা আছে বাইরের দেশে। সেইখান থেকে পেশাদার অভিনেতারা বেরিয়ে আসে। তো এই যে মিরপুরের যে জায়গাটিতে এই নাটকটি হচ্ছে, আজকে যে হবে, মঞ্চস্থ হবে, এই এলাকাটা বা এই জায়গাটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এই জায়গাটা আসলে এটি একটি 3তলা ভবন। জি, 3তলা ভবনের মাঝখানে দোতলায় হচ্ছে একটা বইয়ের দোকান, বুকশপ, বিশাল বুকশপ। যে কোনো ঢাকা শহরে যে কোনো বড় বুকশপ যে কয়টা আছে তার মধ্যে এটি অন্যতম। এই গ্যালারিটার নাম কি? নাম হচ্ছে ঋদ্ধি।
আর এখানে এই বুকশপটা যখন হয় আমি তার সাথে একটু যুক্ত ছিলাম। আচ্ছা আচ্ছা। দেশ বিদেশের নানা ধরনের বই এখানে পাওয়া যায়, বাচ্চাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, একটা আর্কাইভ আছে, রেস্টুরেন্ট নিশ্চয়ই আছে, নিচে রেস্টুরেন্ট, নিচে বিশাল রেস্টুরেন্ট। তার মানে তো ব্যাপারটা যারা দাঁড়াচ্ছে যে দর্শক যদি যায় তাকে একই সাথে এই ধরনের বিনোদন জায়গাগুলোতে খাবার জায়গা, আড্ডা দেবার জায়গা, পড়ার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা, এবং 3 তলায় হচ্ছে গ্যালারি। আচ্ছা, এটা একটা আর্ট গ্যালারি, এখানে আবার একটা সিনেমা দেখারও ব্যবস্থা আছে, আবার নাটক। এই নাটকটা আমরা প্রথম উদ্বোধন করলাম। এর আগে এখানে লেকচার হতো, বক্তৃতা হতো। তো এইখানে এটা করাতে আমি যে সাড়া পেয়েছি, এটা অভূতপূর্ব সাড়াই বলবো। প্রতিদিনেই অলমোস্ট হাউসফুল, এবং মিরপুরের দর্শকরা আসছে। আর এটা একটা বড় সুবিধা আছে যে এইখান থেকে মাত্র 30 সেকেন্ডের রাস্তাই হচ্ছে, 30 সেকেন্ড পশ্চিমে গেলেই, আবার স্টেশন থেকে পূব দিকে আসলে 30 সেকেন্ড মেট্রো রেল, মেট্রো রেল, আচ্ছা, মেট্রো স্টেশন, 11 নম্বর মেট্রো স্টেশন। তার মানে যাতায়াতেরও একটা সুবিধা আছে, যাতায়াতের সুবিধা। সারা ঢাকা শহর থেকে দর্শকরা ওখানে আসতে পারে খুব অল্প সময়ে, উত্তরা থেকে আসতে পারে, আবার এদিকে মতিঝিল থেকেও যেতে পারে, যেতে পারে, ফার্মগেট থেকে যেতে পারে, শেওড়াপাড়া, ফার্মগেট, এখান থেকেও যেতে পারে। তার মানে মিরপুরের নাট্যকর্মীদের বা মিরপুরের অধিবাসীরা যারা ছিল তাদের একটা অলরেডি আফসোস ছিল যে আমাদের এলাকায় কেন একটা মঞ্চ হয় না, এত দূর আসতে গেলে এই সময়ে। তবে এই মঞ্চও সেই দাবি হয়তো মেটাতে পারবে না, কারণ এটা স্মল থিয়েটার। ওখানে একটা বড় থিয়েটার দরকার, যেটা টাউন হল ছিল, ওটা ভেঙে মঞ্চ করার কথা ছিল। বহুদিন ধরে আন্দোলন চলছে, কিছুই হচ্ছে না। এটা একটা ওখানকার জনগণের একটা প্রত্যাশা। এবং এইটা একটা দেখেন জিনিসটা কীরকম, যে ওই ইয়ের থেকে, মানে মিরপুরের শেষ প্রান্ত থেকে বাংলা মোটর পর্যন্ত একটা বইয়ের দোকান নাই, অনলি ওয়ান। এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে বাংলা মোটরে, আর ওইদিকে কোনো রকম বইয়ের দোকান নাই। পাঠ্যপুস্তক হয়তো কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায়। এটা কেমন কথা বলেন? একটা মঞ্চ নাই। তারপর আরও যান আপনি, উত্তরাতে একটা মঞ্চ নাই, ধানমন্ডিতে নাই, তারপর ওই কি বলে ওটাকে, বনানীতে নাই, গুলশানে নাই, মঞ্চ নাই, সিনেমা হলও নাই। তাহলে মানুষের বিনোদনের জায়গাটা কোথায়? লাইব্রেরি তো নাই। তো এইটা একটা হওয়া দরকার। আমি মনে করি যে এটা একটা সূচনা হতে পারে, এবং কেউ উদ্যোগ নিতে পারে যে আমরা উত্তরাতেও এরকম একটা স্মল থিয়েটার। অনেকেরই তো এত টাকা পয়সা আছে যে তারা ইচ্ছা করলেই, যে আপনি বড় হলের কথা বললেন, এটা যে কেউ একজন মানুষও উদ্যোগ নিলে এত বড় একটা কাজ, বড় হল না করুক, একটা ছোট হল 100 লোক দেখতে পারে, এটা হলেও কিন্তু হয়। আমি সম্প্রতি নেপালে গিয়েছিলাম। নেপালের রাজধানী ইয়েতে, কাঠমান্ডুতে 7টা হল আছে এইরকম। আচ্ছা। এবং 7টা হলই প্রতিদিন হাউসফুল হয় নাটক দেখার জন্য। হ্যাঁ, আমি এই নাটকটি নেপালের ওই ইয়েতেও করেছি। বাহ। হ্যাঁ, তার মানে এটা আজকে যে শোটা হবে, এটা কততম শো? এটা হবে 5-6। আচ্ছা। নেপালে 2টো করেছি, এখানে 4টা করেছি, 7টা। শোটা শুরু হবে কখন? 7:30। 7:30। আমরা আশা করি যে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই এই শো দেখতে যাবেন। কিন্তু আপনাকে যেহেতু পাওয়া গেল, আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই। অবশ্যই। পয়লা নববর্ষ, বিশেষ করে বাংলা নববর্ষ, এইটা ধরেন আমার ছোটবেলাকার স্মৃতি তো এক ধরনের আছেই, কিন্তু আপনার সেই বাল্যকালের স্মৃতি এবং সব কিছু মিলিয়ে এই যে হালখাতার একটা প্রচলন ছিল। এবং আমি দেখতাম যে আমরা হালখাতার জন্য মুখিয়ে থাকতাম, কেন যে একটু ওই জিলেপি পাওয়া যেত, জিলেপি ধরিয়ে দিত ওই সুন্দর করে প্যাকেট করে। তো সব কিছু মিলে একটা অন্যরকম সংস্কৃতি ছিল হালখাতার। এই হালখাতা সংস্কৃতিটা কি এখন কি বিলীন হয়ে গেল? হয়তো কোথাও কোথাও আছে, কিন্তু ওই ব্যাপকভাবে নাই। যেমন আমি তো একেবারে গ্রামে মানুষ হয়েছি, এবং আপনি যেটা বললেন যে একটা জিলেপি, আমাদের সময় একটা রসগোল্লা দিত। এবং রসগোল্লাটা থাকতো একটা বালতির মধ্যে থাকতো, দিত পাতায় করে, এবং 1 টাকা দিতে হতো। আমার বাবা আমাকে একটা কাঁচা টাকা দিতেন। আচ্ছা। ওই কাঁচা টাকাটা দিলে
ওই যিনি মালিক তিনি বলতে যে এই মিষ্টি দে, আচ্ছা। একটা মিষ্টি দিত। তো একটা মিষ্টিতে আমার ক্ষুধা মিটতো না, আমি আবার বাবার কাছে আসতাম যে আরেকটা টাকা দেন। তো বাবা আরেকটা টাকা দিত, হয়তো দিত না কখনো। তো দেওয়ার পরে আবার আরেক দোকানে গিয়ে হাল খাতায় একটা টাকা দিলাম, আবার একটা রসগোল্লা খেলাম। এটা একটা চমৎকার অভিজ্ঞতা। আচ্ছা, আপনি যেহেতু আপনার ছোটবেলাকার এই স্মৃতির কথা বললেন, আমরা যদি এখন একটু আলোচনা করতে চাই এই বেলায়, আপনি যে সময়ের যে বয়সের কথা বললেন, সেই বয়সের ছেলেমেয়েরা এইসব নববর্ষ এই আনন্দগুলো কিভাবে উপভোগ করে? আপনার কি এদের জন্য? আমার মনে হয় না যে আমরা যেভাবে উপভোগ করতাম এখনকার দিনে, কারণ তখন মেলা বসতো এবং মেলায় নানান রকম জিনিস পাওয়া যেত, একেবারে কৃষি উপকরণ থেকে শুরু করে সবই পাওয়া যেত, লাঙল পাওয়া যেত, গেরস্থালি বটিও পাওয়া যেত, সব পাওয়া যেত। এবং তার পাশাপাশি যেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে পুতুল নাচ আসতো। পুতুল নাচটা আমাদের জন্য খুব এক্সাইটিং ছিল। তারপরে সার্কাস আসতো, সার্কাসও অবধারিত ছিল, সার্কাস আসতো, যে পুতুল নাচ, সার্কাস। এবং এটা যেহেতু এটা বৈশাখ মাস, কাল বৈশাখী এসে আবার দেখা গেল সন্ধ্যার সময় সব উড়িয়ে নিয়ে গেল, কিন্তু পরের দিন আবার উদ্যোক্তারা তারা দোকান বসাচ্ছে। এবং আবার আমরা খুব দুঃখ পেতাম যদি আর সার্কাস না হয়, দেখা গেল পরের দিন সার্কাস শুরু হলো, ঠিকই হয়েছে, পুতুল নাচ শুরু হলো, দোকানগুলো আবার বসলো, একদিন দুই দিন থাকতো। এবং সবই কৃষকের জন্য। একটা কথা আমি বলতে চাই, সেটা স্মরণ করে দিতে চাই, যে নববর্ষ কিন্তু আসলে কৃষকের নববর্ষ। সম্রাট আকবর যেটা প্রতিষ্ঠা করেছিল, যে গম, এই অখণ্ড ভারতবর্ষের মেইন ফুড ছিল তখন গম। এই গমের ফলনটা হতো, মানে হারভেস্টটা হতো এই মাসে, এবং তখন ছিল দ্রব্য খাজনা, গম। গমটার একটা অংশ খাজনা হিসেবে দিতে হতো। সেই কারণে পয়লা বৈশাখ মাসটাকে সূচনা মাস হিসেবে ধরা হতো, হাল খাতা হিসেবে ধরা হতো। এবং কৃষক কিন্তু তার হিসাব কিন্তু বাংলা মাসে এখনো। বৈশাখ, আমি বলবো ধরুন এটা মাস এপ্রিলের 14, ও বলবে পয়লা বৈশাখ। কারণ কৃষিভিত্তিক সমাজে তার নিজস্ব সনটা হচ্ছে নিজস্ব সন, বাংলা সন। এবং নিজস্ব সন কিন্তু পৃথিবীর অনেক জায়গায় আছে, যেমন ইরানে আছে নওরোজ, চীন দেশে আছে চীনের নববর্ষ। হ্যাঁ, তো এরকম পৃথিবীর সব জায়গায় তার নিজস্ব আমাদের এই ক্যালেন্ডার ছাড়াও, ইংরেজি ক্যালেন্ডার ছাড়াও প্রত্যেকের কিন্তু আলাদা একটা দেশের ক্যালেন্ডার আছে, এবং সেই ক্যালেন্ডারটা উৎপাদনের সাথে সম্পর্কিত। আসলে তো ক্ষণগণনা বা সবকিছু তো আসলে ওই ফসল উৎপাদনের উপরেই নির্ভর করতো, এবং সেইভাবেই শুরু হয়েছিল। আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম, এই যে আমাদের প্রজন্ম বেড়ে উঠছে, এদের যে এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রভাবটা, সেই প্রভাবের ফলে আমাদের নিজস্ব যে সংস্কৃতির বিকাশটা কতটুকু হচ্ছে বা কি বাধাগ্রস্ত হচ্ছে, বা আপনার কি মনে হয়? এইটা দুটো মত আছে। একটা হলো যে সমাজকে তো আমরা, সমাজের উন্নয়ন, অগ্রযাত্রা, এগুলো আমরা থামিয়ে রাখতে পারবো না, কিন্তু একটা সমাজের পরিচয় কিন্তু তার সংস্কৃতিতে। নববর্ষ কিন্তু আমাদের একটা সংস্কৃতির প্রধান অংশ। তো এখন যেটা হচ্ছে যে কোনো দেশ তার সংস্কৃতিকে রক্ষা করতে পারে নাই, ভাষাকেও রক্ষা করতে পারে না, অনেক ভাষা হারিয়ে গেছে। কিন্তু আমাদের বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে আমরা এখনও রক্ষা করে চলেছি। কিন্তু যদি আমরা এখানে কোনো অবহেলা করি এবং এই দিনগুলোকে আমরা যথাযোগ্যভাবে যদি পালন না করি, তাহলে একসময় আমাদের সংস্কৃতিও হারিয়ে যাবে। এখানেই আমরা একটা উদাহরণ হিসেবে আনতে পারি যে আমাদের দেশে যে ক্ষুদ্র জাতিসত্তাগুলো আছে, আদিবাসীদের কথা বলছি, আদিবাসীরা দেখেন ওরা কিন্তু ওদের সংস্কৃতিকে রক্ষা করে চলেছে। তাদের বয়ন শিল্প, তাদের খাদ্যাভ্যাস, তাদের এই যে
উৎসব, এই সব কিছু, যেমন ইয়েদের গারোদের একটা উৎসব হয় ওয়ানগালা, সেটা কিন্তু তারা করে চলেছে, এটাও ফসলের সাথে সম্পর্কিত। কারাম উৎসব সাঁওতালদের, সেটাও কিন্তু তারা রক্ষা করে চলেছে। তারপর চাকমাদের বিজু, এগুলো কিন্তু তারপরে বৈশাখী, এগুলো কিন্তু রক্ষা করে চলেছে এবং তাদের জাতিসত্তাটা অক্ষুণ্ণ থাকছে সংস্কৃতির কারণে। আমাদের এখানে যেমন একটা গ্লোবাল ভিলেজের কথা বলা হচ্ছে, সারা পৃথিবীর একটা ভিলেজ, তো সেই ভিলেজকে রক্ষা করতে গিয়ে দেখা গেল আমরা নিজস্ব সংস্কৃতিকে হারিয়ে ফেলছি। এই ব্যাপারে আমাদের কিন্তু একটু সচেতন হওয়া দরকার, যে আমরা আমাদের এই কৃষিভিত্তিক সমাজের যে সংস্কৃতিগুলো আছে এগুলোকে আমাদের রক্ষা করা উচিত। আমাদের আচার সংস্কৃতি, আমাদের বিশ্বাস, তারপর আমাদের চিন্তা, আমাদের ভাবনার ক্ষেত্রে যে প্রতিফলনগুলো আসে, এগুলো আমাদের রক্ষা করা উচিত। এই চর্চার জায়গাটা কোত্থেকে হওয়া উচিত? এটা চর্চার জায়গা তো কতগুলো ইনস্টিটিউশন গড়ে ওঠা উচিত, প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত, এবং প্রতিষ্ঠানগুলো সমাজের মধ্যে চাপিয়ে দেওয়া নয়, যে সরকার চাপিয়ে দিল তা না। আর রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেও তার একটা জায়গা থাকা দরকার, যে রাষ্ট্রও কিন্তু এই সমাজের এই সমস্ত সংস্কৃতিগুলোকে তারা লালনও করবে। এই দুটো জায়গার থেকেই কিন্তু এটা গড়ে ওঠা উচিত। আরেকটা বড় জায়গা হচ্ছে পরিবার। পরিবার তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পরিবার থেকেও কিন্তু আমরা আমাদের সন্তানদের যদি না শেখাই, যেমন আমরা অপেক্ষা করতাম ছোটবেলায় মেলায় আমার বাবা অথবা কোনো ভাই বা মামা, তারা আমাদেরকে মেলায় নিয়ে যাবে, হাত ধরে মেলায় নিয়ে যাবে, একটা বাতাসা কিনে দিল, একটা পুতুল কিনে দিল, ওইটা একটা স্মৃতি হিসাবে, একটা প্রেরণা হিসাবে বহুদিন থেকে যাবে। এবং এই যে উৎসবগুলো, মানুষ কিন্তু একটা নিঃসঙ্গ প্রাণী, খুব নিঃসঙ্গ প্রাণী, কিন্তু এই উৎসব তাকে নিঃসঙ্গতাকে কাটিয়ে তাকে কিন্তু একটা বৃহত্তর মানব জাতির পরিমণ্ডলে নিয়ে আসে। কাজে উৎসব কিন্তু খুব প্রয়োজন। আমাদের যে উৎসবগুলো আছে, এই উৎসবগুলো যখন আমরা পালন করি এটা প্রয়োজন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন বেদনার সাথে যে উৎসবের একটা বড় বাণিজ্যিকরণ হয়েছে। যেমন ঈদে, এটা কি সময়ের প্রয়োজন? না, সময়ের প্রয়োজন না, এটা তো বাণিজ্য তো হবেই। হ্যাঁ, যেমন কালকে দেখলাম একটা ডকুমেন্টারিতে যে একটা জায়গা আছে, সেই জায়গায় অনেক মাটির পাত্র তৈরি হয় এবং সারা দেশে ছড়িয়ে যায়। তো এটা তৈরি করতে তার টাকা লাগবে, অর্থ লাগবে, সেই ব্যবসাটা তো সে করবেই। কিন্তু ব্যবসাটাই যদি মুখ্য হয়ে যায়, যেরকম ঈদের সময় কাপড়, একটা এত উচ্চ মূল্যের কাপড়, এবং প্রতিযোগিতাটা গিয়ে দাঁড়ায় আনন্দের জায়গার বদলে ঈর্ষার জায়গায় দাঁড়িয়ে যায়, যে ওর এত দামি একটা পাঞ্জাবি আছে, একটা শাড়ি আছে, আমার নাই, আমারটা আরো বড় হবে, আমারটা নাই কেন, এইগুলো তৈরি হয়। তো সেই জায়গাটায় মানুষকে একটা মানে আমরা বাংলাদেশেও এমন একটা কনজিউমার সোসাইটি আমরা গড়ে তুলেছি, একটা এই কনজিউমার সোসাইটি, এই যে ভোগ্যপণ্যর যে সমাজ, এই সমাজ কিন্তু আমাদের অনেক আনন্দ কেড়ে নিচ্ছে। আমরা মূল্যকে বড় করে দেখি, মূল্যবোধকে বড় করে দেখি। এখন যদি আপনার সাথে আমি একটা ছোট্ট ডিবেট করতে চাই, তাহলে করণীয়টা কি? এই যে বললেন যে আমাদের এর ঘেরাটোপের মধ্যেই আমরা বন্দী হয়ে যাচ্ছি, তাহলে আমাদের করণীয়টা কি? সাধারণ জীবনযাপন। এই যে একটু আগেই শুনলাম যে ক্লাসিক্যাল শিখে এসেছে 14 বছর ধরে, তার বাংলাদেশে তেমন কোনো জীবিকার ব্যবস্থা নাই, উচ্চাঙ্গ সঙ্গীত শিখে এসেছে, তো বাঁচে কী করে? তো এটার উত্তরটা দিচ্ছিল যে ও জীবনকে খুব সহজ করে ফেলেছে, জীবনযাপনটাকে খুব সহজ করে ফেলেছে। কিন্তু আমরা আমাদের জীবনযাপনটাকে অনেক বেশি এক্সপেন্সিভ করে তুলেছি, যে কারণে দেখেন যে আমাদের লুটপাট, বিদেশে টাকা পাচার, তারপর দুর্নীতি,
হ্যাঁ, সমাজটা একটা দুর্নীতিপরায়ণ সমাজে পরিণত হয়ে যাচ্ছে, এর কারণ কিন্তু অর্থ। বিপুল অর্থ চাই এবং ভোগ চাই। আমরা যদি ভোগবাদী না হয়ে একটা সহজ সাধারণ জীবনযাপন করি, যেটা আমাদের এই বৈশাখ থেকে শেখার আছে, যে গ্রামে এক সময় যে নববর্ষ পালিত হতো সেটাতে প্রচুর আনন্দ ছিল, অর্থের অত জৌলুস ছিল না। টানাপোড়েন, অত জৌলুস ছিল না। এগুলো ছিল না। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে নাটকের জগতে মঞ্চনাটক, অভিনয়, সিনেমা সব কিছুতেই আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করলেন। এই বয়সে এসে কি মনে হয় কোথায় দাঁড়িয়ে আছেন? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন। কঠিন? কঠিন এই কারণে যে সংকট তৈরি হচ্ছে। সংকট তৈরি হচ্ছে, সে সংকটটা মতাদর্শ ভিত্তিক সংকট, তারপর চিন্তার সংকট, এগুলো তৈরি হচ্ছে। এগুলি তৈরি হওয়ার ফলে আমাদের মধ্যে কীরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে যে প্রাচীন যা কিছু সব কিছু মুছে ফেলো, মুছে যাও, মুছে যাক। এটা তো একেবারেই উচিত না। প্রাচীনের মধ্য থেকেই তো আমরা বেড়ে উঠেছি, প্রাচীন ইতিহাসকে ধারণ করেই তো আমরা বেড়ে উঠেছি। কাজে সেটাকে রক্ষা করতে হবে, এবং সেটাকে রক্ষা করতে হবে। এবং শিল্প সাহিত্যের ক্ষেত্রে আমাদের যে সহজিয়া যে মনোভঙ্গিটা ছিল, যেটা লালন আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে রবীন্দ্রনাথ, আমাদেরকে নজরুল, আমাদেরকে রজনীকান্ত, হ্যাঁ, এরা আমাদেরকে যেটা শিখিয়েছে, রজনীকান্ত বলেন, ডিএল রায় বলেন, হ্যাঁ, আমরা যদি আরও আগের থেকে ধরি মীর মোশাররফ হোসেন, এরা যে যেমন ধরেন ছোটোবেলায় বিষাদ সিন্ধু পড়তে পড়তে আমার নানা ওই প্রজন্মের লোকরা বিষাদ সিন্ধু পড়ছে আর কাঁদছে। এবং একজন স্টোরি টেলার কী অবলীলায় চমৎকার তার বাচনভঙ্গি, সেটা পড়ে যাচ্ছে। পুঁথিপাঠ, হ্যাঁ, এটা পুঁথি না, এটা আরেকটা ফর্ম। তারপর পুঁথিপাঠ। এখন পুঁথিপাঠ তো আজকের একটা তরুণ ছেলে অ্যাট্রাক্টেড হবে না। কিন্তু আমি ওই ইয়েটা বলছি যে সমাজের মধ্যে যে সহজ বিনোদন, সহজভাবে যে সহজিয়া ভঙ্গিতে আমরা যে অ্যাট্রাক্ট করতে পারি, আমাদের সে নানান রকম ফর্ম আছে, সে আঙ্গিকগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু সে আঙ্গিকগুলো হারিয়ে যাচ্ছে। যেমন পয়লা বৈশাখে বা অন্যান্য সময় শীতকালে যাত্রাপালা হতো। এখন যাত্রাপালা এটা একটা নাটক, অভিনীত হচ্ছে, হ্যাঁ, নাটক, চরিত্র আছে, কিন্তু এই যাত্রাপালা আমাদেরকে বিবেককে জাগ্রত করত। ওখানে একটা ক্যারেক্টারই ছিল, তার নাম বিবেক। তারও আগে যাত্রায় কোনো ক্যারেক্টারের নাম ছিল না, ছিল সু এবং কু, ভালো এবং মন্দ। এই তারপর ধরুন যাত্রাপালা, আমাদের জারি গান, আমাদের সারি গান, আমাদের গল্প বলা, একক অভিনয়, গল্প বলা, তারপর পালা গান, নানান রকম। কিন্তু সেইগুলো এখন এত মানে হারিয়ে যাচ্ছে, ওই অরিজিনাল ফর্মটাও আর থাকছে না। সেটা কেউ কেউ ব্যবহার করছে, সে ব্যবহার করার উদ্দেশ্যটাও ঠিক নয়, এবং ব্যবহার করে সেটাকেও একটা নিছক বিনোদনের জায়গায় নিয়ে যাচ্ছে। আবার আরেকটা ব্যাপার বোধ করি এরকম আছে যে আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়ে ভিউ বাড়ানোর একটা প্রবণতা আছে। তো সেই জায়গাতে শ্লীল হোক, অশ্লীল হোক, যাই হোক, ভিউ বাড়ানোরও প্রবণতা তো অনেকের মধ্যে। ওইটা খুব ক্ষতি করেছে। জি, ওইটা খুব ক্ষতি করেছে যে ভিউ। এখন সমস্যা হচ্ছে টেলিভিশন মিডিয়ার বাইরেও আরও অনেকগুলি স্ক্রিন চলে আসছে। সেই স্ক্রিনগুলিতে এবং ইউটিউবে যে স্বাধীনতা, যে কোনো বিষয় আমি একটা জিনিস করে দিয়ে দিলাম, এবং সেখানে কোনো শ্রদ্ধাবোধ, সেখানে শ্লীলতাবোধ, শালীনতা, নীতিবোধ, ন্যায়বোধ, এগুলো কিছুই থাকছে না। না থাকার ফলে যেটা হচ্ছে যে মানুষ কিন্তু উদ্দেশ্যবিহীন হয়ে যাচ্ছে। প্রতিটি মানুষেরই যে একটা সময় আমরা দেখেছি যে একটা ন্যায়বোধ,
নীতিবোধের মধ্য দিয়ে মানুষ বিকশিত হয়, সেই জায়গাটা আর থাকছে না। আজকের এই নতুন দিনে, নতুন বছরের নতুন দিনে আপনাকে যারা দেখছেন, বিশেষ করে আজকে একটা নাটকে আপনি অভিনয় করবেন, নতুন নাটকে একক অভিনয়, আপনার অগণিত দর্শক যারা শুভেচ্ছাদায়ী আছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ বা বলবার কি আছে? একটাই বলার আছে যে আসুন, অবশ্য কথাটা খুব পুরনো, কিন্তু নতুন বছরে একটু স্মরণ করে দিতে চাই যে খুব সাধারণ জীবনযাপন করা এবং অসাধারণ চিন্তা করা। সাধারণ জীবনযাপন, অসাধারণ চিন্তা, এই দিকে আমরা মগ্ন হই, এদিকে আমরা ভাববার চেষ্টা করি। আসুন আমরা ভোগবাদিতাকে ত্যাগ করে আমরা জীবনকে অন্যভাবে দেখার চেষ্টা করি। টেলিভিশনে অভিনয়ের কি অবস্থা? কেমন এখন ব্যস্ততা আপনার? আছে, মাঝে মাঝে করি, বেশ। আগের মতো কি সেই আনন্দটা পান? কম। কেন? সেটা পাই প্রথমত যারা স্ক্রিপ্ট লেখেন খুব দ্রুত লেখেন, আর নানান কারণেই ডিরেক্টররাও খুব অল্প সময়ে কাজটা শেষ করতে চায়। এটা চিন্তাহীনতার সমস্যা আছে সব জায়গায়। আপনার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন। প্রথমেই বলেছিলাম যে এই দিনটি বাঙালি আমাদের সংস্কৃতির জন্য, আমাদের নিজেদের জন্য একটা অনেক আনন্দ এবং সম্ভাবনার জায়গা তৈরি করে। এবং শুধু ঢাকা শহর নয়, সারা দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালিত হচ্ছে। আনন্দ শোভাযাত্রা হচ্ছে, চারুকলা থেকে বেরিয়েছে। সুরের ধারা চ্যানেল আই এর উদ্যোগে রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান হয়ে গেল, এবং ছায়ানট ঐতিহ্যগতভাবে তার অনুষ্ঠান পালন করছে, এবং সব কিছু মিলিয়ে একটা জায়গা। এবং আপনার আজকে একটু বিশেষ বিষয় যে আপনার একক নাটক অভিনয় হবে, তা সব কিছু মিলে একটা আনন্দের জায়গা। তো একেবারে শেষ দিকে যেটা আমার জানবার প্রশ্নটা, যে এই যে আনন্দের দিন, নতুন বছর, নতুন সম্ভাবনা, সব কিছু মিলিয়ে টেলিভিশন, আমরা যে টেলিভিশন চ্যানেলে বসে আছি, সেই টেলিভিশন চ্যানেলও কিন্তু নানা ধরনের অনুষ্ঠানমালা সাজিয়েছে আজকে। বিশেষ করে চ্যানেল আইতেও নানা ধরনের অনুষ্ঠান, দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আছে। এই যে আমরা আয়োজনটা করি, কার জন্য? দর্শকদের জন্য। তো ঠিক সেই দর্শকদের জন্য আরেকবার আপনার কাছে জানতে চাই, কি বলবেন? আবার এই বছরটা সবার জীবনে এই সম্ভাবনা, নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক, এবং আগামী বছরে আমরা আশা করব যে এই বছরে আমাদের যা কিছু অর্জন, তার চাইতে অনেক পরিশীলিত, অনেক সৃজনশীল অর্জন হবে আগামী বছরে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রিয় অতিথির কাছে অনেক কথা শুনলাম। এই বাংলা নববর্ষ, তার পুরনো ঐতিহ্য, ছোটবেলা, বড়বেলা, ঐতিহ্য, তরুণবেলা, সব কিছুই আমরা শুনলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবে বদলে যাওয়া যে সংস্কৃতি, তার কথাও আমরা শুনলাম। আজকের এই নতুন দিনে শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশব্যাপী আনন্দ উৎসব, নানা ধরনের উৎসব হচ্ছে। ভালো থাকবেন, উৎসবে মানুষের পাশেই থাকবেন, এবং আজকের দিনে অন্ততপক্ষে একটি প্রত্যাশা করি আমরা, যার যার জায়গা থেকে আসুন আমরা একটি ভালো কাজ করবার চেষ্টা করি। নতুন দিনে আমরা যদি সারা দেশব্যাপী একটা করে ভালো কাজ করবার চেষ্টা করি, তাহলে ভেবে দেখুন তো কতগুলো ভালো কাজ হবে। শুভকামনা থাকলো নতুন বছরে আবারও অনেক আনন্দ এবং অনেক শুভকামনা আপনাদের জন্যে। ভালো থাকবেন।